গল্পটার নাম হচ্ছে মতির মালা। একটা বিশাল নামি দামি মতির মালা নিয়ে গল্পটা, জানো। তো এক রাজা ছিল এক রাজ্যে। সেই রাজার এক রানী ছিল। তো সেই রানীর বিশাল সেই রাজার প্রচুর ঐশ্বর্য, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, ভান্ডার ভান্ডার ধনরত্ন, আর মস্ত বাগান টুকটুকে। সেই বাগানে আম থাকতো, কাঁঠাল, তারপরে লিচু, অজস্র সব পেয়ারা, এসব ধরে থাকতো সেই বাগানে। প্রচুর বড় বাগান, আর বাগানের মধ্যে এখানে প্রকাণ্ড এক দিঘি। সেই দিঘিতে ঘাটটা মার্বেল পাথরে বাঁধানো, আর সেই ঘাটে এসে রানিমা চান করত। তো ওই রানিমার ছিল একদম যেমন রূপ তেমন চেহারা, আর রানিমার গোটা গায়ে হাতে একদম ইয়েতে ভরা, অলংকারে ভরা। সেই রানীর এক বিশাল প্রিয় এই বড় গজমতির মালা ছিল, বিশাল মোটা সোটা মালা। তো সেই মালাটা রানীর খুব প্রিয়। সেই মালা বিয়ের সময় রাজা রানীকে উপহার দিয়েছিল। তো রানী যখন ওখানে করতে আসতো, স্নান করতে আসতো, তখন না ওই রানী দাসীদের মধ্যে সব থেকে পুরনো যে দাইমা ছিল, বিশ্বস্ত, ওই মালাটা তার কাছেই খুলে রাখত। অন্য কাউকে বিশ্বাস করতে পারতো না, সেই বুড়ি দাইমার কাছে। তো যথারীতি একদিন এসছে, দিয়ে বুড়ি দাইমার কাছে ওই হাতটা খুলে রেখে স্নান করতে নেমেছে। বুড়ি দাইমার কী আছে, সে সময় খুব ঘুম পাচ্ছিল। তো সে কী করবে, সেইখানে না বসে একটু সাইডে বাগানে একটা বকুল গাছের নিচে পিঠটা হেলান দিয়ে ওখানে বসে ক্রমাগত ঢুলতে লেগেছে। এবার রানী যখন সাঁতার শেষ হলো, এসে যখন উঠে এলো, সব রানীর ওই চাকরানিরা সবাই এসে গা মুছিয়ে দিল, বাকি সমস্ত গয়নাগাটি সব দিল। তখন রানী বলল, কই আমার গজমতির মালা ওই ধাইমার কাছে আছে, ধাইমাকে ডেকে নিয়ে এসো। ধাইমাকে যখন ডাকতে গেল, তখন দাসীরা তখন দেখলো বকুল গাছে ধাইমার বুড়ি ঠেস দিয়ে ঘুমাচ্ছে। তো তাকে ডাকা হলো। তখন ধাইমা উঠে সঙ্গে সঙ্গে উঠে বললো, বেশ বেশ, চল চল চল, আমি মালা তোদের হাতে দেবো না, আমি নিজে নিয়ে যাচ্ছি। দিয়ে কোলের ভেতর যেই না তাকিয়ে দেখেছে, ওই মালা তো নাই, ওই মালা কোথায় উধাও হয়ে গেছে। ধাইমা তখন মাথায় আকাশ ভেঙে পড়েছে, কি সর্বনাশ। বুড়ি তখন উঠে নিজের কাপড় চোপড় অন্যান্য সব ঝাড়তে লাগলো। তন্ন তন্ন করে খুঁজে দেখলো মালা কোথাও নাই। গোটা গোটা ওই অংশটা, ওই বনের চারিদিক সব খুঁজতে লাগলো, কোথাও মালা নেই। দিয়ে না ধাইমা চুল ছিঁড়তে লাগলো। সব দাসীরা মিলে কোলাহল জুড়ে দিল, খোঁজ রব পড়ে গেল। সব ওই খানা তল্লাশি করতে লাগলো, সমস্ত বিয়েদের দাসীদের কাপড় চোপড়, চুলের খোঁপা, তারপরে যত সিপাহী শাস্ত্রী ছিল সবাই ছোড়াছুড়ি করতে লাগলো যে কোথায় গেল, কোথাও আর পাওয়া যাচ্ছে না। এমন সময় ওই বাগানে একটা চাষা এসেছিল, সে রাজদর্শন করবে। রাজদর্শন রাজাকে দেখবে করে। সে শুনেছিল রাজদর্শন করলে নাকি ভাগ্য ভালো হয়, সেইটা দেখতে পাবে বলে। দিয়ে এসে সিপাহীদের ওই গোলমাল দেখে সে বেচারা ভয় খেয়ে গেছে। সে ভাবলো হয়তো আমি এখানে ঢুকে পড়েছি বলে আমাকে ধরে মারবে। যেই না সে ভাবলো যে রাজদর্শন থাক, আর কাজ নয়। সে তখন তাড়াতাড়ি করে বটতলা ছেড়ে মাঠের দিকে পা চালাতে লাগলো। আর সিপাহীরা তাকে দেখতে পেলে সিপাহীরা উল্টো হলো। সিপাহীরা ওইটাই চোর। তখন সিপাহীরা ওই থাম বললো। আর চাষা তখন আরো ভয় পেয়ে গেছে। চাষা তখন দৌড়াতে লেগেছে। আর সিপাহীরা ওই চোর, ধর 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 ধর, রে করে ছুটে তার পেছনে তাড়া করে সিপাহীরা তাকে ছুটে গিয়ে তাকে ধরলো। আর যেই ধরেছে তাকে এমন মারতে লেগেছে, সবাই মিলে ফেললে মার, দুম যে যেমন পাচ্ছে, চর, ঘুষি, সব কিল, গাট্টা, কানমলা, চিমটি সবাই মারতে লাগলো। বেচারি চাষা মাটিতে পড়ে মার খেতে খেতে
ভাবলো যে চুরি যদি আমি স্বীকার না করি তাহলে তো আমাকে মেরে মেরে শেষ করে ফেলবে। তাহলে সে কাতরাতে কাতরাতে চেঁচিয়ে উঠে বললো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিই চুরি করেছি। এইবার মার থামাও, নইলে আমি মরে যাবো, মরে গেলে তোমাদের ওই হারানো জিনিস কোথাও মিলবে না। তখন সিপাহীরা মার থামালো, মার থামিয়ে বললো, বল কোথায় রেখেছিস? তো আশা বললো, আমি নিজের সঙ্গে রাখিনি, কিন্তু কোথায় রেখেছি সেটা তোমাদেরকে বলবো না, রাজামশাইয়ের কাছে নিয়ে চলো, সেখানে বলবো। সিপাহীরা তাকে ধরে টানতে টানতে রাজামশাইয়ের কাছে নিয়ে গেল। রাজামশাইয়ের কাছে নিয়ে গিয়ে তারপরে রাজামশাই জিজ্ঞেস করলো যে, কোথায় রেখেছো তুমি ওই গজমতির হার মহারানীর? এক্ষুনি ফিরিয়ে দাও, তাহলে তোমাকে কিচ্ছু করবো না। তখন সে চাষা মাথা খাটিয়ে বলল যে, রাজামশাই, ওই হার তো আমার কাছে নেই। ওই হার, গজমতির হারটা না, আমি আমাদের রাজ্যের সব থেকে বড় যে মহাজন আছে, সেই সব থেকে বড় মহাজনকে আমি বিক্রি করে দিয়েছি। মহাজনের কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, অনেক ধার হয়েছিল, তো সেই ধার শোধ করার জন্য মহাজনকে দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে মহাজনকে যেই না বলেছে, মহাজনকে দিয়ে দিয়েছে। দিয়ে বলেছে, সিপাহীদের বলল রাজা, যাও ওই মহাজনকে ধরে নিয়ে এসো। দিয়ে মহাজনকে ধরে নিয়ে আসা হলো। মহাজন এসছে। রাজা বলল, এই যে এই চাষা তোমাকে যে হারটা দিয়েছে, সেই হারটা রানীর হার, তুমি আমায় ফেরত দাও। মহাজন তখন একবার চাষার দিকে তাকাচ্ছে, একবার রাজার দিকে তাকাচ্ছে। রাজামশাই বলল, কি চুপ করে বসে আছো? দাও, ফেরত দাও হার, তোমাকে যা টাকা লাগবে আমি তোমায় দেবো। তখন ওই মহাজন বলছে, কি, এই চাষা আমাকে হার দিয়েছে? ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সে হার তো আমার কাছে নেই। আমি তো মহাজন মানুষ, আমি হার নিয়ে কী করব? আমি ওই হার আপনারই সভার ইয়েকে দিয়ে দিয়েছি, আপনারই সভার কী নাম, পণ্ডিতকে দিয়ে দিয়েছি। ওই হার আমি রাখিনি। দিয়ে বলছে, কেন পণ্ডিতকে দিয়েছ? পণ্ডিত আমার গণনা করেছে, গণনা করে আমার বলেছে যে আমার প্রচুর হবে, ধন সম্পদ হবে, সেই ইয়েতে পণ্ডিতকে আমি ওই হার উপহার দিয়ে দিয়েছি। পণ্ডিত এখন বৃদ্ধ মানুষ। রাজা তখন বলল, পণ্ডিতকে ধরে নিয়ে এসো। পণ্ডিতকে ধরে নিয়ে আসা হলো, কিন্তু সভা পণ্ডিত বৃদ্ধ ধার্মিক লোক, সচ্চরিত্র সাধু লোক, খুবই সাধু। ও সবসময় জ্ঞান চর্চা, ধর্মকর্ম নিয়ে থাকে, পুঁথিপত্র নিয়ে থাকে, মিথ্যে কথা কখনো বলে না। তো পণ্ডিতকে ধরে নিয়ে আসা হলো। রাজামশাই বললেন, পণ্ডিত মশাই, আপনাকে যে গজমতির হারটা দিয়েছে ওই শেঠজি মহাজন, তো সেই হারটা মহারানীর হার, তো আমাকে সেটা ফেরত দিন। পণ্ডিত মশাই তো একবার রাজার দিকে, একবার ওই মহাজনের মুখে, একবার চাষার মুখে তাকে ফ্যাল ফ্যাল করে দেখতে লাগলো। পণ্ডিত মশাই সব বুঝলো। পণ্ডিত মশাই তখন বলল যে, ওই হারটা তো আমার কাছেও নেই। আমি তো হারটা নিয়ে আসছিলাম, এসে ওই কাছে গন্ধর্ব আসছিল, গন্ধর্বর কাছে রাস্তায় বললাম গান শোনাতে, তো গান শোনালে এত আমার গান শুনে ভালো লাগলো। আর জানেনই তো আমার এসব ধন সম্পত্তির ওপর কোনো লোভ নেই, তো আমি ওই গজমতির হারটা তাকে দান করে দিলাম। তো রাজামশাই তখন আবার বলল যে, আচ্ছা তাই নাকি, তাহলে গন্ধর্বকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে সিপাহীরা ছুটে এসে এই গন্ধর্বকে ঢেকে নিয়ে এলো। গন্ধর্বকে ডেকে নিয়ে এসে তাকে বলল যে, গন্ধর্ব, তোমাকে কি এই পণ্ডিতজির সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, গান শুনেছ? গন্ধর্ব বললো, হ্যাঁ, গান শুনেছি। তখন যে গান শোনার পর যে ওই হয়েছে, তোমাকে যে দিয়েছে রাজামশাই, যে হারটা দিয়ে, এই রাজামশাই বলছি, পণ্ডিত মশাই যে হারটা দিয়েছে সেটা ফেরত দাও, ওই হারটা মহারানীর হার। গন্ধর্ব বলল, এই হার মানে? তখন বললো, যে হারটা দিয়েছে পণ্ডিত মশাই। তখন গন্ধর্ব বুঝলো যে তো বিশাল মিথ্যা কথা। তখন গন্ধর্ব বলল, মহারাজ, হার তো আমার কাছেও নাই। ওই হারখানা আমিও যে ওই হারখানা বকশিস দিয়ে দিয়েছে। তখন বললো যে, কাকে বকশিস দিয়েছে? তখন গন্ধর্ব বললো, আমি ওই নট্টিকে দিয়েছি, এক নট্টি
বিচিত্রার কাছে আমি নাচ দেখতে যাই, তাকে দিয়ে দিয়েছে। সে এত সুন্দরী দেখতে, আর স্বর্গের অপ্সরাদেরকেও হার মানায়। তো তার কাছে আমি নাচ দেখে তাকে উপহার দিয়েছি। তখন রাজামশাই আবার এদেরকে পাঠালেন, যাও নটিকে ধরে নিয়ে এসো। নটি তখন তখন সিপাহীরা ছুটলো নটিকে আনতে। তো নটিকে আনা হলো। নটি যখন এলো, দেখলো যে সবাই দেখলো যে খুবই সুন্দর দেখতে, এত সুন্দর যে অপ্সরাদেরকে সত্যিই হার মানে। তখন রাজা গম্ভীরভাবে বলল যে, ভদ্রে, তোমাকে যে হারটা উপহার দিয়েছে এই ইয়ে কী নাম, গন্ধর্ব, তো সেই হারটা মহারানীর হার, ওই হারটা আমাকে ফেরত দিতে হবে। আমি তোমাকে যা চাইবে সেই উপহারই দেবো, যা টাকা চাই তাই দেবো। নোটটি উত্তেজিত হয়ে বলল, মোটেই না, আমাকে কেউ হার দেয়নি, সেই হার সম্পর্কে আমি কিছু জানিই না। রাজামশাই অনেক অনুনয় বিনয় ভয় দেখালেন, কিন্তু নোটটি কোনো মতেই মুখ খুলল না। সে হার চোখেও দেখেনি। সেই বলতে লাগলো। রাজা তখন কি করবে, বললো, আজকে তো সন্ধ্যা হয়ে এলো, আজকের মতো রাজসভা বন্ধ, এদেরকে সবাইকে কারাগারে বন্দি রাখো। মন্ত্রীকে ডেকে বললেন, আর বললেন, হারটা খোঁজার ব্যবস্থা করো। মন্ত্রীরও তখন মাথা চুলকাতে লাগলো। সবাইকে বন্দি রাখলো, আর মন্ত্রীর খটকা লাগলো যে এরা তো হার চুরি করবে না, ওরকম মানুষ তো এরা নয়। খানিকটা খটকা কিন্তু মন্ত্রীর লেগেছে। মন্ত্রী তখন তার সিপাহীদের বললো, এদেরকে ভরে রাখো, আর ভরে রেখে কান পেতে শুনবে দেয়ালে যে এরা নিজেদের মধ্যে কী কথা বলছে। আর এদিকে মন্ত্রীমশাই তখন এসে কি করবে বুঝতে না পেরে ওইখানে যেখানে হার হারিয়েছিল সেই দিঘির পাড়ে এসে তন্ন তন্ন করে আর একবার নিজে খুঁজতে লাগলো, কোথায় গেল হারখানা। অনেক চারদিকে খুঁজলো, কোথাও পেল না। তখন সে মাথার পাগড়ি আর নাগড়া জুতোটা খুলে সাইডে রেখে মাথায় হাত দিয়ে ওই গাছের তলায় বসে পড়ল। কী করা যায় মুখ গুঁজে। খানিকক্ষণ পর যখন মাথা তুললেই তার মাথার পাগড়িও সামনে পড়ে নেই, আর নাগড়া জুতোও পড়ে নেই। এই কী হলো, কোথায় গেল? চারিদিকে খুঁজে দেখছে, কোথাও নাই। তখন বুঝলো, এই তো, তার মানে ওই সেম চোর, এই চোরই মালা নিয়েছে, যে চোর আমার নাগড়া জুতোখানা আর পাগড়িখানা নিয়েছে। তখন চারিদিকে দেখছে, কোথাও তো খুঁজে পাচ্ছে না। তারপর দেখছে যে ওই গাছের মগ ডাল থেকে তার পাগড়িটা হালকা উঁকি মারছে। তখন ভালো করে নজর করে দেখলো, আচ্ছা, একটা বান্দর, সে কিনা ওই তার পাগড়িটা পরে আছে আর নাগড়া জুতো দুটো নিয়ে গিয়ে পরার চেষ্টা করছে। তখন বান্দরকে খুব হই করে ভয় দেখানোর চেষ্টা করলো, তাড়ানোর চেষ্টা করলো, লাঠি দেওয়ার চেষ্টা করলো, কোনো মতেই বান্দরকে ফেরত দেয় না ওগুলো, কোনো মতেই। তখন মন্ত্রী রাগে তখন বললো, বেশ ঠিক আছে, তুই আমার নাগড়া জুতো পাগড়ি নিলি, আমার সব নিয়ে নে। দিয়ে ওই মন্ত্রী যে গয়নাগাটি পড়েছিল সেগুলো সব রাগে খুলে ছুঁড়ে ফেলে দিল। সঙ্গে দেখলো বান্দরটাও কী করলো, বান্দরটা হড়ম করে ওর নাগড়া জুতো আর পাগড়ি ছুঁড়ে ফেলে দিল। তখন বুঝলো, আচ্ছা, তার মানে বান্দর যা করবে তার অনুকরণ করে। সঙ্গে সে ওই আরও যে মালাগুলো ছিল ওর গলায়, সেই মালাগুলো খুলে ছুঁড়ে ফেলে দিল। আর যেই ছুঁড়ে ফেললো, তখন বান্দর ওই যে মতির মালাটা পড়েছিল নিজের গলায়, সেই মতির মালা খুলে ছুঁড়ে ফেলে দিল। সঙ্গে মন্ত্রী সমস্ত কিছু গুটিয়ে পাঠিয়ে দৌড়ে রাজার কাছে গেল। রাজার কাছে গিয়ে বলল যে, এই নিন আপনার মালা, আপনার রানীর মায়ের মালা। কোথায় পেলে সমস্ত ঘটনাটা মন্ত্রীমশাই খুলে বলল। আর তারপর এদের সবাইকে বললো যে এদের কোনো দোষ নেই মহাশয়, এদেরকে ছেড়ে দেন। তখন রাজামশাই ওদেরকে সম্মানের সঙ্গে ছেড়ে দিল। আর মন্ত্রীর বুদ্ধি দেখে মন্ত্রীকে অনেক উপহার দিয়ে সবাইকে বাড়ি পাঠিয়ে দিল। আর তারপর সেই হার নিয়ে তারপর মহারানীর কাছে সেই হার ফেরত দিল। এইভাবে সেই হারটা খুঁজে পাওয়া গেল। এই তো শেষ, ঘুমাও এবার।